তারা একসাথে রাজনীতি করেছে, এই দেশটা গঠনের জন্য সংগ্রাম করেছেন, কাজ করেছেন। হয়তো এই গান শুনতে শুনতে তিনি সেই স্মৃতিতে চলে গিয়েছিলেন। আমরা এই প্রজন্মের, আমরা কাছ থেকে তাকে দেখতে পাইনি বা তার কথাগুলো আমরা শুনতে পাইনি। তিনি জীবদ্দশায় শেষকালে অনেক অসুস্থ ছিলেন, খুব বেশি মানুষের সাথে মিশতে পারেননি। আমি কয়েকবার মন্টু ভাইকে বলেছি যে আপনি তার শিডিউল নিয়ে আমাদের সাথে সাক্ষাতের ব্যবস্থা করেন। তো যাই হোক, দুর্ভাগ্য আসলে সেটা সম্ভবপর হয়নি। আমার খুব আকাঙ্ক্ষা ছিল যে তার সাথে সাক্ষাৎ করব, এটি আসলে করতে আর সম্ভবপর হয়নি। মন্টু ভাই হয়তো ব্যস্ততার কারণে সেই সুযোগ সৃষ্টি করতে পারেননি। তবে আমরা স্বাধীনতা যুদ্ধের যে ইতিহাস আমরা রব ভাইদের মুখ থেকে, মান্না ভাইদের মুখ থেকে শুনেছি এবং যারা মুক্তিযোদ্ধা তাদের মুখ থেকে শুনেছি, সেটা আসলে তো এমনি এমনি হয়নি। সেটা পিছনের অনেক ইতিহাস আছে। ইতিহাস একটি পরিকল্পনার মাধ্যমে সৃষ্টি করা হয় এবং সেই পরিকল্পনা যারা তৈরি করেছিলেন, সৃষ্টি করেছিলেন, তাদের অন্যতম মুখপাত্র, যেটি আমরা শুনে থাকি মাস্টার মাইন্ড এই বর্তমান সময়ে বলা হয়। আর ওই সময় ওনাকে কি নামে বলা হতো আমি জানি না, বাট তাকে সকলে আসলে সবার নেতা হওয়ার কারণে, বিশেষ করে ওই সময়ের তরুণ প্রজন্ম, এখন আমরা যেমন তরুণ, ওই সময়কার তরুণ প্রজন্মের তিনি নেতা ছিলেন, রব ভাইদের নেতা ছিলেন। বিশাল একটি ব্যাপার। আমরা এই প্রজন্মের যারা আন্দোলন করেছি, শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি, আমরা নিজের অবশ্যই একটি সংকল্পের জায়গা থেকেই তো আন্দোলনটা করা, একটি স্বপ্নের জায়গা থেকে যে আমরা কেমন রাষ্ট্র দেখতে চাই। তারাও একটি নতুন রাষ্ট্র দেখতে চেয়েছিলেন, কিন্তু আসলে সেটি বাস্তবায়িত হয়নি। কেন হয়নি সেটা কিন্তু আমরা, আমার আগে যিনি বক্তব্য রাখলেন তার বক্তব্যে আমরা সেটি শুনেছি। শেখ মুজিব দাদাভাইকে যেভাবে আসলে সম্মান দেওয়া দরকার ছিল, সেই সম্মানটি আসলে দেয়নি। এমনকি তার মেয়ে মারা গেল, একটি মানুষ যার এত অবদান স্বাধীনতা যুদ্ধে, একটি শোক বাণী প্রকাশ করেনি। আওয়ামী লীগের আজকে পতন হয়েছে কেন, কি কারণে? এইভাবে যারা অনবদ্য ভূমিকা রেখেছিল, যারা জাতির কৃতি সন্তান, তাদেরকে একের পর এক মাইনাস করা, তাদের ইতিহাস ভুলিয়ে দেওয়া, এই যে অপচেষ্টা করে এককভাবে ইতিহাস শুধুমাত্র শেখ মুজিব কেন্দ্রিক করা, যখন আপনি অন্যের অবদানকে ছোট করবেন, খাটো করবেন, যখন আপনি মনে করবেন যে অন্যজনের কোনো ভূমিকা নাই, আমি সব করেছি, তখন দেখবেন যে প্রাকৃতিক ভাবে সৃষ্টিকর্তার পক্ষ থেকেই আপনাকে এই ধরনের পরিণতি ভোগ করতে হয়। আওয়ামী লীগ যে আজকে ধ্বংস হয়ে গেল কেন, কি কারণে? আমরা মনে করি যে এটা আসলে আলোচনা হওয়া দরকার। আওয়ামী লীগের যারা নেতাকর্মী ছিল, তাদেরকে আসলে এই দেশ গঠনের ভূমিকা নাই? হ্যাঁ আছে, কিন্তু যারা নেতৃত্বের জায়গায় ছিল তারা এতটাই হীনমন্যতায় ভুগত যে অন্যের অবদান তুলে ধরলে বুঝি আমার অবদান ছোট হয়ে যায়। আমরা জাসদের গঠন সম্পর্কে, তাদের নেতৃত্ব সম্পর্কে জানি, সরাসরি দেখার তো এখানে যারা আছে তরুণ প্রজন্ম অনেকের সুযোগ হয়নি, কিন্তু আমরা শুনেছি ওই সময় জাসদের যে জোয়ার, এইটা আসলে শেখ মুজিব মানতে পারেনি, ভয় পেয়েছিলেন এই বুঝি আওয়ামী লীগ ভ্যানিশ হয়ে যায়। এই কারণে জাসদের নেতাকর্মীদেরকে গুপ্ত হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। আমরা শুনে থাকি যে জাসদের প্রায় 30,000 নেতাকর্মীকে গুপ্ত হত্যার শিকার হতে হয়েছে। আমরা এই সময় যেটাকে ক্রস ফায়ার বলি, ওই সময় এইভাবে গুলি করে হত্যা করা, নানানভাবে হত্যা করা। একদিন রব ভাইয়ের বাসায় বসেছিলাম, সেখানে তার নাম এই মুহূর্তে মনে নাই, তিনি বলছিলেন যে ওই সময় এমন, সিরাজ ভাই
সিরাজ ভাই বলছিলেন যে ওই সময় শেখ মুজিব মানে জাসদের নেতাকর্মীদেরকে এমন ভাবে নির্যাতন করেছে, হত্যা করেছে যে ট্রাকের পিছনে নাকি লাশ ঝুলিয়ে এইভাবে মানুষকে হত্যা করত। শেখ মুজিবের আমলে এই ঘটনা ঘটেছে। শেখ মুজিবকে দায় এড়াতে পারে? কোনোভাবেই পারে না। তো যাই হোক, আমি কথা বাড়াবো না, এখানে অনেকে বক্তব্য রাখবেন। আমরা দাদা ভাইয়ের আজকের এই জন্মবার্ষিকী আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি তিনি যেন তার ব্যস্ত নসিব করেন, এবং তারা যে স্বপ্ন দেখেছিলেন একটি নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশ গঠনে আমরা যারা তরুণরা রয়েছি আমাদেরকে কাজ করতে হবে। ঐক্যবদ্ধভাবে তাদের স্বপ্ন বাস্তবায়নে আমাদের কাজ করতে হবে। তাদের সেই দায়িত্ব আমাদের হাতে তুলে নিতে হবে। মহান মুক্তিযুদ্ধের মূলনীতি ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। দেখেন 54 বছর পরে এখনো কিন্তু আমাদের এই সেই মূলনীতির কাছেই যেতে হচ্ছে এবং সেই কথাই বলতে হচ্ছে যে সাম্য প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করতে হবে। এখনো কিন্তু এটা আমরা পারি নাই প্রতিষ্ঠা করতে। এই ব্যর্থতা আসলে আমাদের সবাইকে নিতে হবে। যারা রাজনীতি করেছেন, দেশের দায়িত্বে যারা ছিলেন, আমাদের প্রত্যেককে এই ব্যর্থতার দায় নিতে হবে এবং নতুন ভাবে নতুন দেশ গঠনে আমাদের কাজ করতে হবে। আরেকটি বিষয় যেটি জানতে পারলাম যে 7ই মার্চের ঘোষণা সেটি তো শেখ মুজিব দিয়েছিলেন, কিন্তু এইটি যিনি আসলে লিখেছিলেন তিনি দাদা ভাই। এই যে ইতিহাস আমরা জানি না, কেন জানি না? আমার মনে হয় যে রব ভাইদের জীবদ্দশা আরো কিছু দায়িত্ব আছে, এগুলো আসলে মানুষের কাছে জানানো। তরুণ প্রজন্ম কিন্তু এগুলো জানে না। আমি ফার্স্ট আজকে জানলাম। আই থিঙ্ক এখানে যারা তরুণরা আছেন তারাও জানতেন না। আমরা শুধু জানি যে সবকিছু লিখেছে, বলেছে, সবকিছু করেছে শেখ মুজিব। এই যে বাংলাদেশকে শেখ মুজিবময় বানানো, এই যে একপাক্ষিক ইতিহাস সৃষ্টি করা, ইতিহাসের পিছনে ইতিহাস থাকে। ঠিক একইভাবে এইবারে যে গণ অভ্যুত্থান হলো, এই গণ অভ্যুত্থানের অনেক ইতিহাস রয়েছে, পিছনের অনেক ইতিহাস রয়েছে। আমরা সবসময় সামনে যারা থাকে, সামনে যা হয় সেটা আমরা দেখি, কিন্তু ব্যাক এন্ডে যে অনেক কিছু হয়, অনেক পরিকল্পনা থাকে, সেগুলো আমরা জানি না। মুক্তিযুদ্ধের সময় সেই পরিকল্পনা দাদা ভাই, রব ভাই তারা করেছিলেন। আমরা তরুণ প্রজন্ম তাদেরকে অনুসরণ করি, তারা আমাদের অনুকরণীয় হয়ে থাকবে। তাদের কাছ থেকে আমরা কিন্তু এই সংগ্রাম করার সাহস পেয়েছি। এই যে আমরা এই প্রজন্মের যারা আন্দোলন সংগ্রাম করে হাসিনার পতন ঘটিয়েছি, এই সাহসটা জুগিয়েছে দাদা ভাই, রব ভাই। আমরা সবসময় বলেছি যে রব ভাই এখনো পর্যন্ত বেঁচে আছেন, তিনি স্বাধীনতার পতাকা উত্তোলন করেছেন। তারা আমাদেরকে একটি স্বাধীন ভূখণ্ড উপহার দিয়েছেন। আমরা কি এই রাষ্ট্র গঠন করতে পারি না সবাই মিলে? তো যাই হোক, তরুণ প্রজন্ম হাসিনার পতন ঘটিয়েছে, এখন সবাই মিলে আমাদের এই রাষ্ট্র গঠন করতে হবে। আমাদের প্রথম স্বাধীনতা, সেটি কিন্তু আমরা যেভাবে দেশটা গঠন করা দরকার ছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করা দরকার ছিল, সেটি আমরা পারিনি। আমরা কি ইনশাআল্লাহ এইবার পারবো না? পারবো তো ইনশাআল্লাহ। এইবার যদি আমরা ব্যর্থ হই তাহলে আর কবে সফল হব? এই গণ অভ্যুত্থানে 2000 মানুষ শহীদ হয়েছে। এই গণ অভ্যুত্থানে 30,000 মানুষ আহত হয়েছে। সংখ্যা হয়তো কিছুটা কম বেশি হতে পারে, কিন্তু ধারণা করা হচ্ছে যে সংখ্যাটা এইরকমই। এই শহীদের রক্ত এইবার আমরা আর কোনোভাবেই বৃথা দিতে পারি না। আমাদের সকলকে শপথ দিতে হবে। এখানে যে সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আমি একটি বিষয় বলতে চাই তাদের অবহিত করার জন্য, এটি বলে আমি শেষ করবো। আপনারা জানেন যে আমাদের দলের সিনিয়র নেতা ফারুক হাসান, তিনি গত 4 জুলাই শহীদ মিনারে সেখানে আহত হয়েছিলেন। তার উপর হামলা করা হয়েছিল। সকলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও দেখেছেন, কতটা নির্মম ভাবে হামলা করেছে, কতটা অমানসিক ভাবে নির্যাতন করেছে। যারা হামলা চালিয়েছে তারা তো আওয়ামী লীগের পেতাত্তা বলে আমরা মনে করি। কোন আহত যোদ্ধা এইভাবে আসলে হামলা করতে পারে না। দেখেন
যে এই বাংলাদেশের মানে বিচার বিভাগ যে এখনো স্বাধীন হয়নি তার নমুনা। আজকে একটু আগে খবর পেলাম যে যারা এই হামলা চালিয়েছে সেই অপরাধীরা গ্রেপ্তারের 11 ঘন্টার মধ্যে জামিন পেয়ে গেছে। ফারুক হাসান কোথায়? ফারুক হাসান এখনো পর্যন্ত তিনি হাসপাতালে। এখানে যেহেতু রব ভাইরা আছে এই কারণে আমি বলছি, মান্না ভাই আছে এই কারণেই বলছি যে এখনো পর্যন্ত ফারুক হাসান হাসপাতালে, পিজি হাসপাতালে। আমি আজকে সেখানে প্রেস ব্রিফিং করেছি তাকে সাথে নিয়ে, যে আসামিদেরকে গ্রেফতার করা হয়েছে এদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। সেইখানে শাস্তি না দিয়ে 11 ঘন্টার মাথায় জামিন দেওয়া হয়েছে। তাহলে কিভাবে বিশ্বাস করবো যে এই অন্তর্বর্তীকালীন সরকার আসলেই বিচার বিভাগকে স্বাধীন করবে, রাষ্ট্র সংস্কার করবে? কিভাবে সম্ভব? অবশ্যই এর সাথে রাঘব বোয়াল জড়িত ছিল, অন্যথা এইভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যারা আমরা একসাথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, যারা এই সরকারকে বসিয়েছি, এই আমলে এইভাবে আসলে কোনোভাবেই এইভাবে জামিন দিত না। অবশ্যই এখানে আমরা মনে করি ফারুক হাসানের উপর যে হামলা হয়েছে, আমি আসার সাথে সাথে রব ভাই আমাকে বললেন যে রাশেদ ফারুকের কি অবস্থা, বর্তমান কোথায় আছে? আমি তাকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি কি ভিডিও দেখেছেন? তিনি বললেন না, আমি পত্রিকায় খবরটা দেখেছি, খুবই খারাপ লেগেছে। দেখেন, প্রত্যেকটা মানুষ এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত, উদ্বিগ্ন যে শহীদের মতন জায়গায় এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এইভাবে হামলা হলো, যেখানে যাচ্ছে সবাই জিজ্ঞেস করছে এখন আবার তাদের জামিন দিয়ে দিল। এর পিছনে কি ঘটনা রয়েছে সেটি সরকারকে তদন্ত করতে হবে। কেন জামিন দেওয়া হলো আটকের 11 ঘন্টা পরে, আমরা সেটি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা জানতে চাই। এবং এইখানে সিনিয়র ব্যক্তিবৃন্দ আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এইবার যদি আমাদের এই স্বাধীনতা ব্যর্থ হয় তাহলে আসলে এই দেশকে আমরা কোনোভাবেই আমরা গঠন করতে পারবো না। দাদাভাই আমাদের যে স্বপ্ন দেখিয়েছিলেন সেই স্বপ্ন ইনশাআল্লাহ আমরা যদি সবাই সঠিক পথে থাকতে পারি আমরা বাস্তবায়ন করতে পারবো। রব ভাই, মান্না ভাইরা আমাদের যে আমরা গণতন্ত্র মঞ্চে একসাথে ছিলাম, আমরা দেখেছি আসলে তাদের কাছ থেকে, তাদের সাথে না মিশতে আসলে রাজনীতি শেখা যায় না। তাদের সাথে যারা এখনো পর্যন্ত মিশতে পারেনি, আমি মনে করি যে রব ভাই, মান্না ভাইয়ের কাছে সবার যাওয়া উচিত রাজনীতি জানার জন্য, বোঝার জন্য। আমরা অন্তত বছর খানিক তাদের সাথে একসাথে পথ চলে অনেক কিছু শিখেছি। এই যে রাজনীতি করছি, কথা বলছি, এটা কিন্তু তাদের কাছ থেকে শেখা। সুতরাং আমাদের যারা সিনিয়র ছিল তাদেরকে আমাদের শ্রদ্ধা করতে হবে। এই তরুণ প্রজন্মের বিরুদ্ধে একটা অভিযোগ ছিল যে তারা সিনিয়রদের সম্মান করে না। আমি সকলকে বলবো যে দাদা ভাই, রব ভাই, মান্না ভাই তাদের ভুলে গেলে চলবে না। তারাই এই বাংলাদেশ গঠনে আমাদেরকে সাহস এবং শক্তি জুগিয়েছে। আজকে তার দাদা ভাইয়ের জন্মদিনে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাই এবং দোয়া করি মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে বেহেশতে নসিব করেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।